তো হ্যালো, আজকে আমরা এখানে আমাদের ফ্রেশার্স পার্টিতে সবাই এসেছি, স্যাররাও আছেন। তো স্যারদেরকে প্রণাম জানিয়ে বন্ধুদের সবাইকে হ্যালো বলে আমি শুরু করছি আমার একটা প্লেটে 3টে দেওয়া আনলিমিটেড সবজি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। 30 টাকা, 30 টাকা। কি এরকম কিছু একটা আশা করছেন তো আপনারা আমার কাছ থেকে? তবে এবার আসল খেলাটা শুরু করা যাক। তো এটা আমার প্রথম আমি জানি আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। তো আপনাদের দায়িত্ব, আমার কোনো ভুল ত্রুটি হলে কেউ আমাকে কিন্তু ক্ষমা করবেন না, ধরে মারার দায়িত্বটা আপনাদের, ঠিক আছে? আর কোনো মানুষ যদি জুতা চপ্পল ছুঁড়ে মারতে চান আমাকে, তবে কেউ ছুঁড়ে মারবেন না, কারণ এটা খারাপ দেখায়। এই যে বস্তাটা সবাই এই বস্তার মধ্যে জুতো চপ্পল দিয়ে যাবেন, আমি এগুলো কালকে ইউনিভার্সিটির সামনে বিক্রি করতে বসবো। আর কোনো এক্সট্রাঅর্ডিনারি মানুষ যদি থাকে যে টমেটো ডিম এসব ছুঁড়ে মারতে চায়, তবে সুমনদা একটু রিকোয়েস্ট করছি তোমাকে একটা কার্টুনের ব্যবস্থা করে দিতে। ওই কার্টুনের মধ্যে সবাই সাবধানে রেখে দেবে, নাহলে ডিমগুলো আবার ফেটে যেতে পারে। তো ওটা দিয়ে আমরা বাকি সিনিয়ররা পিকনিক করবো রাত্রিবেলা। তো একটা কষা দিচ্ছি সবাইকে, সবাইকে কিন্তু হাসতেই হবে, না হাসলে আমাদের সম্মানীয় এইচওডি স্যার আছে, স্যারকে আমি একটু রিকোয়েস্ট করবো সবার ইন্টারনালের প্রতি সাবজেক্ট থেকে 5 মার্কস কেটে দিতে। তাহলে না হাসি পেলে সবাই হাসবে কিন্তু। হ্যাঁ, তো শুরু করি। আজকে সকালবেলা আমি রায়গঞ্জে এসে জানতে পারি রায়গঞ্জে জোম্যাটো খুলে গেছে। আমি একদম সময় নষ্ট করলাম না, সঙ্গে সঙ্গে 2টো চিকেন বিরিয়ানি অর্ডার দিয়ে দিলাম সুইগি থেকে। ডেলিভারি হলো, আমি 2 ফোঁটা বিষ মিশিয়ে সোজা দিয়ে চলে গেলাম আমার বন্ধুর এক্স এর বাড়িতে। সেদিন আমি প্রথম জানতে পারলাম সাপের বিষে সাপের কিছু হয় না, বরং একটা ঢেকুর তুলে ঘুমিয়ে পড়ে। তোমরা হয়তো ভাববে আমার বন্ধুর এক্স এর প্রতি আমার এত দরদ কেন, কারণ সেটা আমার এক্স। জাস্ট জোকিং, গাইস। আমার এক্স, আমার বন্ধুর এক্স, এসব বাজে কথা। কারণ আমার বন্ধুর এক্স করে তো আমার এক্স হতেই পারে না, কারণ আমার এক্স আমার বন্ধুর এক্স। তো যাই হোক, স্যাররা কিছু মনে করবেন না, এরকম টাইপের একটু অ্যাড করলাম, না হলে হাসি পাবে না। তো আপনারা কোনোদিন লোন নিয়েছেন? অনেকেই হয়তো আমরা লোন নিয়েছি, কেউ লজ্জার খাতিরে বলছে না। তো লোন সম্বন্ধিত একটা জিনিস আপনাদের বলি, আমি কিন্তু খুব গরিব, এতটাই গরিব যে আমার ব্যাংক অ্যাকাউন্টে 1 টাকা নেই, 75 পয়সা আছে, কারণ বাকি টাকা আমি ক্রিপ্টোতে ইনভেস্ট করে দিয়েছি। আপনারা কোনো মানুষ যদি জীবনে নিজেকে একা মনে করেন, আমি বলবো আপনারা টিভিএস ক্রেডিট থেকে লোন নিন। আর কোনো একা মনে করেন নিজেকে, এতবার ফোন করবে, এত মেসেজ করবে আপনাদেরকে যে আপনারা সময় মতো ইএমআই দিবেনই, কিন্তু একাও হবেন না কেউ। তাই কারোর যদি কোনো ব্রেকআপ হয় বা কোনো ডিপ্রেশন চলে, আপনারা একা মনে করবেন না, আপনারা লোন নিয়ে নেবেন একটা। তো আমি যখন লোন নিই, আমি 2 লাখ টাকা লোনের অ্যাপ্লাই করেছিলাম। অনেকের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে আমি 2 লাখ টাকা দিয়ে কি করবো? ভাই একটা বিজনেস করবো, কমার্সের স্টুডেন্ট আমি, বিজনেস করতেই পারি। কি বিজনেস সেটা পরে চিন্তা ভাবনা করা যাবে, আগে টাকাটা পাই। তো আমি অনলাইন অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর ওখানে একটা প্রসেস থাকে, ই ম্যান্ডেট, মানে অটোমেটিকলি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসের একটা জায়গায় টাকা কেটে দেবে, ওখানে 1 টাকা পাঠাতে হয়। এবার আমি তো আগেই বললাম আমার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা নেই, বাকি সব টাকা আমি ক্রিপ্টোতে ইনভেস্ট করে দিয়েছি। এবং ওই দিন কিছু টাকা ছিল, তো অ্যাপ্লাই করার আগে সব টাকা আমি উইথড্রল করে নিয়েছি। ভুলক্রমে 1 টাকাও রাখতে ভুলে গেছি অ্যাকাউন্টে। ওই 75 পয়সা নিয়ে আমি অ্যাপ্লাই করছি, বারবার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাচ্ছে। কাস্টমার কেয়ার থেকে ফোন করছে আমাকে, স্যার আপনার প্রবলেমটা কি হচ্ছে? আমি বললাম বুঝতে পারছি না। ভাই লজ্জার খাতিরে কি করে বলবো আমি যে আমার অ্যাকাউন্টে 1 টাকা নেই, লোন দেবে আমাকে ওরা বলবে? তো ওরা বললো যে আপনার ডেবিট কার্ডে কোনো প্রবলেম থাকতে পারে, তো আমাদের ফিল্ড অফিসার কি আপনার লোনটা প্রসেস করে দেবে। আমি বললাম ঠিক আছে। এবার ভাই আমরা এত গরিব যে আমাদের বাড়িঘর পর্যন্ত নেই, তো কি করলাম, আমার পাড়াতে খুঁজে খুঁজে একটা ভাঙাচোরা বাড়ি বের করলাম, বাড়িওয়ালাকে কিছু টাকা দিয়ে বাড়ি থেকে ভাগিয়ে দিলাম। ফিল্ড অফিসার আসলো, তাকে সেই বাড়িতে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে তিনি সব প্রসেস করে বললেন ঠিক আছে স্যার, আপনি লোনটা কেন দেবেন?
আমি বললাম, স্যার এই যে আমার ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স আপনি দেখে দেন, 75 পয়সা পড়ে আছে। আপনি ভাবতেই পারেন আমি লোন কেন নেবো? এই যে 75 পয়সা, এই যে আমার বাড়ি, আপনি দেখতে পাচ্ছেন না? উনি আর কিছু বললেন না, লোনটা প্রসেস করে দিলেন, টাকাও অ্যাকাউন্টে ঢুকলো। আমি বললাম, স্যার আমি জানি যেহেতু এসব ফিল্ড অফিসাররা আসলে তাদেরকে কিছু চার্জ দিতে হয়, যেটা বাইরে বলা যায় না, কিন্তু দিতে হয়। আমি তাকে অফার করলাম, স্যার আপনার কি কোনো চার্জেস বা কিছু টাকা কিছু লাগবে? বলে, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। পকেট থেকে 100 টাকা বের করে আমার হাতে দিয়ে জোর করে জোরসে দিয়ে চলে গেলেন উনি। আমি ভাবলাম, ভাই এইচডিএফসি থেকে 500 টাকা দিয়ে গেছিল, এরা 100 টাকা দিচ্ছে, এত গরিব কোম্পানি। কিন্তু আমার ভুলটা ভাঙলো যখন আমি এসবিআই থেকে লোন নিতে গেলাম, 20 টাকার নোট দিয়ে চলে গেছে। যাই হোক, জোকস অ্যাপার্ট, ভাই আমি এতটা গরিব যে ছোটবেলা আমরা ঠিক করে পড়াশোনা করতে পারি। আমরা সিরিয়ালে নানা রকম সময় শুনতে পাচ্ছি যে ফিজিক্সে 95 পেয়েছে, 5 নম্বর পাইনি কারণ কলমের কালি ফুরিয়ে গেছিল, পরীক্ষায় কেউ পেন দেয়নি। ভাই আমিও ইকোনমিক্সে 95 পেয়েছি, 5 নম্বর কেন পাইনি জানেন? আমার বাড়িতে ছোটবেলায় ইলেকট্রিসিটি ছিল, বিল না দেওয়ায় কেটে দিয়ে চলে গেছে। তারপর থেকে আমার বাড়িতে সাদা ইলেকট্রিসিটি নেই, সোলার প্যানেলে চলছে। ভাই ছোট থেকে সাদা ভাত করে খাইনি, আমরা বিরিয়ানি খাচ্ছি। পাশ থেকে আমার বন্ধু অমন বলছে, ভাই তুই তো বিরিয়ানি খেতে পাচ্ছিস, জল পাচ্ছিস সঙ্গে, আমি তো জল পর্যন্ত পাইনি, বিয়ার খেয়ে বড় হয়েছে ছোট থেকে। ভাই আমি বললাম, ভাই ঠিক আছে, তো আমরা ছোটবেলায় পড়াশোনা কি করে করতাম আপনারা জানেন? আমার পাড়ায় মন্টুদার চায়ের দোকান ছিল, কাকু জুঠেরা বসে ওখানে বিড়ি খেত আর পেপার পড়তো। ওখান থেকে পৃথিবীর বড় বড় সায়েন্টিস্টরা বেরিয়েছে। তা আমি বললাম, ওয়াই শুড নট মি, আমিও চেষ্টা করে দেখি একটা। আমি ওখানে গিয়ে কাকুদের পাশে বসলাম, কোনো কথা বলতাম না, শুধু গল্পগুলো শুনতাম। আর চিত্তে মন্টুদা আমাকে যেদিন থেকে আসতে দেখেছে সেদিন থেকে ওর একমাত্র দোকানে 0 পাওয়ারের বাল্বটাও বন্ধ করে দিয়েছে। অন্ধকারে চা করে খাওয়াচ্ছে, চায়ের মধ্যে বিষ মেশাচ্ছে নাকি লোকজন সেটা দেখতে যাচ্ছে না। তাদের কাজ, তারা শুধু গল্প করছে আর বিড়ি খাচ্ছে। আমি কি করতাম, আমি মন্টুদার পাশে গিয়ে বসতাম। মন্টুদার যে চায়ের গ্যাস, মানে চা করার যে গ্যাসটা আছে, সে গ্যাসের আলোর উপরে আমি পড়াশোনা করেছি ভাই। ওইভাবে আমি ফিজিক্সে 95 পেয়েছি। আমার কোনো কলমের কালি শেষ হয়ে যায়নি, কারণ কলম ঠিকঠাকই ছিল। কলমের কালি যদি শেষ হয়ে যেত, থাপ্পড় মেরে বন্ধুর কাছ থেকে কালি নিয়ে কলম নিয়ে নিতাম। দেবে না মানে, পারলে আমি আমার পরীক্ষা দেবো, তুই পরীক্ষা, তোকে আমি আগে লিখবো, আমার শেষ হলে তুই পরে তারপরে লিখবি। তো জোকস অ্যাপার্ট, এসব গেল পড়াশোনার গল্প। তো আপনারা কোনোদিন ভেবেছেন ছোটবেলায় যে আমরা বড় হয়ে গরিবের পাশে দাঁড়াবো? কি ভেবেছেন কেউ? অডিয়েন্স রেসপন্স, কেউ ভেবেছেন বড় হয়ে গরিবের পাশে দাঁড়াবো? আসুন ভাই, আপনারা সবাই গেছে, আমি গরিব, আমার পাশে এসে দাঁড়ান সবাই। তো আমার পাড়ার একজন কাকু একদিন আমার রাস্তায় ধরলেন, বলছেন, উদয় কলেজে ভর্তি হলি? কোন কলেজ? আমি বললাম, রায়গঞ্জ ইউনিভার্সিটি। কোন কোর্স? বলছে বিকম। বলছে, ওনার বিকমটা কি? আমি বললাম, কাকু আপনি জানেন না, ব্যাচলার অফ চা এন্ড অমলেট। ভাই এরকম ইজ্জত দেয় সবাই মার্কেটে আমাদের বিকম এর ছেলেদেরকে, জানি না কেন। ভাই পার্থক্য কি বিকম আর সি এর মধ্যে? ওরা 12 ঘন্টা পড়াশোনা করে, আমরা 12 মিনিট পড়াশোনা করি। ভাই ওরা কোনো মহাজগতের প্রাণী হতে পারে, ভাই আমরাও তো কিছু করি। ওরা পড়াশোনা করে পরীক্ষা দেয়, আমরা না করে পরীক্ষা দিচ্ছি। পাস তো ওরা করছে, ভাই ফেল ওরা করছে, পাস আমরা করছি। পার্থক্যটা কি? সিমিলারই তো। তো পাড়ার কাকু এইসব শুনে বললেন, ঠিক আছে, তো বড় হয়ে কি চায়ের দোকান খুলবি? বললাম, না কাকু, চা অমলেট তো সবাই বিক্রি করছে, আমার বন্ধু বান্ধবরা, আমি চা পেঁয়াজির দোকান খুলবো। না, আমি বললাম, কাকু আপনি জানেন না, নেহাত আমার সিনিয়ররা ভালো করে মোটিভেশন পায়নি, না হলে আমাদের ইউনিভার্সিটি বাইরে গোটা রাস্তাটা ভরে যেত চা আর অমলেটের দোকানে। তো একদিন আমি টিউশন করতে গেছি, আমার টিউশন টিচারের কাছে। স্যার হঠাৎ করে পড়াতে পড়াতে বলে উঠলেন, উদয় টেল মি দ্য বেস্ট জোক অ্যাবাউট এডুকেশন। স্যার আমি বললাম, আমার এডুকেশন সিস্টেম, ওর থেকে বড় জোক কি হতে পারে, ওটা নিজেই একটা জোক। স্যার বললেন, না উদয় আরেকটু ভালো কিছু। স্যার আমি বললাম, আমি কিছুক্ষণ ভাবলাম, তারপর স্যারকে বললাম, স্যার রায়গঞ্জ ইউনিভার্সিটির অ্যাটেন্ডেন্স সিস্টেম, যতই অ্যাটেন্ডেন্স দিক না কেন 75% হতেই চায় না। স্যারটা কেউ রাগ করবে না, কিন্তু আপনারা কিন্তু কেউ রাগ করবেন না, আবার আমার নাম্বার কেটে দিন, আমি ভয় পাই। যেমন আমি 4 বছরের কোর্স 4 বছরেই শেষ করতে চাই, 6 বছরে না স্যার।
না স্যার, কিন্তু সেটারও সন্তুষ্ট হলেন না। স্যার বললেন, উদয় এটা তো অর্ডিনারি হয়ে গেল, সবাই বলে, তুমি নেক্সট লেভেলের কিছু বলে দেখাও একটা। আমি বললাম, স্যার আপনার টিউশনের ফিস ম্যানেজমেন্ট সিস্টেম, এত বেতন দিয়ে দিচ্ছি অ্যাডভান্সে আপনাকে, গোটা সেমিস্টারের ফিসটা আপনি অ্যাডভান্স নিয়ে নিয়েছেন। এরপর আমি একদিন বসে আছি আমার বন্ধু সৌম্যজিতের সাথে গল্প করছি, হঠাৎ করে ফ্লিপকার্ট স্ক্রল করতে করতে আমার চোখে একটা জুতা পড়লো, নাইকি কোম্পানি। ভাবলাম নাইবি, নাইমি এসব তো পড়লাম, একটা নাইকি পরেই দেখা যাক। জুতার দাম 12,754 টাকা। আমি সৌম্যজিৎকে বললাম, ভাই কিন্তু টাকা শর্ট পড়ছে, তুই কি ধারে দিতে পারবি? বললো, তোর কাছে কত আছে? আমি বললাম 12,000 টাকা নেই আমার কাছে। সেই দিন যে সৌম্যজিৎ আমাকে চটটা মারলো, সেটা দাগ আপনারা এখানে দেখতে পাবেন না, মনে হয় দেখতে পাবেন না, মেকআপ দিয়ে ঢেকে এসেছি। তো একদিন আমি রাস্তা দিয়ে আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি, তো আমার পাড়ার আরেকজন কাকু আমাকে বললেন, উদয় তো জীবনে সবাই তোর বন্ধু বান্ধবরা প্রেম প্রেম করছে, তুই কি করছিস? আমি বললাম, কাকু না, আমি দেখতে পাচ্ছি আমার বন্ধুদেরকে, ওদের অবস্থা দেখে আমি নিজেই বিভিন্ন, আমি এসব করতে চাই না। তো বললো, তো বিএড এর ব্যবস্থা কর, আস্তে আস্তে তো বিকম পাস হয়ে যাবে, একটা জব পেয়ে যাবি। আমি বললাম, কাকু আমি রোজ দেখি বাড়িতে আমার বাবাকে, এ দেখে আমি বুঝে গেছি। হ্যালো, হ্যাঁ বাবা বলো। কিন্তু বাসন মাজার ডিউটিটা তো তোমার ছিল আজকে। ও তুমি কাপড় কাচবে? ঠিক আছে বাবা, তাহলে বাসনটা যদি মেজে দিতে ভালো হতো, আমার তো বেরোতে বেরোতে দেরি হয়ে যাবে অনেকটা। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি ছাড় দিয়ে দেবো, ছাড় দিয়ে দেবো, অসুবিধা নেই। তো আমাদের শেষ যোগের বেলায় আমি একটা কথা বলতে চাই সবাইকে, মেয়েরা প্লিজ একটা নাম্বার ডায়াল করুন, 197, এই নাম্বারটাকে সবাই ব্লক করে দেন, কারণ এবারকার যে যোগটা আমি বলবো এটা মহিলা হেল্পলাইনের নাম্বার, অনেকেই হয়তো কল করতে চাইবে। ফেমিনিজম, আসলে ফেমিনিস্ট কারা? আমাদের চারপাশে আমরা দেখতে পাই ফেমিনিস্ট মানে মেয়েদের অধিকার নিয়ে সবাই অনেক কথা বলে, তারা আসলে ফেমিনিস্ট কোনোদিন হতে পারে না। আসলে ফেমিনিস্ট হলো ফেমিনিস্টের সেই বন্ধু যে প্রতিটা মেয়ের ফ্রেন্ড লিস্টে আপনি দেখতে পাবেন কোনো ছেলের পোস্টে এরা লাইক পর্যন্ত করে না, স্কিপ করে চলে যায়, কিন্তু একটা মেয়ে যদি কোনো পোস্ট করে এরা এখানে গিয়ে কমেন্ট করে, গর্জিয়াস, লুকিং গ্রেট। ভাই বাংলায় একটা কোশ্চেন করা হলো, গিফেন দ্রব্য কি? এরা বলে গিফেন দ্রব্য অতি নিকৃষ্ট দ্রব্য। ভাই তখন ইংলিশ বেরোতে পারে না, ইংলিশে কোশ্চেন করা হলে বাংলায় উত্তর দেয়, কিন্তু এই সময় এদের গুগল ট্রান্সলেট লাগিয়ে এটা কমেন্ট করে, ভাই গর্জিয়াস, লুকিং গ্রেট, ইউ আর মাই সানশাইন, ওভার গ্রেট, এরকম। ভাই এই বন্ধুদেরকে আপনি যদি ফ্রেন্ড লিস্ট চেক করতে চান ফেসবুকে, আপনারা দেখতে পাবেন 1000টা যদি ফ্রেন্ড থাকে, 100টা ছেলে, বাকি 900টাই মেয়ে। এরা হচ্ছে ফেমিনিস্ট।